আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজ থেকে আমরা এক্সাম সেন্ট্রিক পড়াশোনা শুরু করব। অর্থাৎ এক্সামে ঠিক যতটুকু আসে ততটুকু পড়ার ট্রাই করব। এখানে আলোচনা করার কিন্তু অনেক কিছু আছে, ইতিহাসে অনেক কিছু আছে। যেগুলা যদি আমরা ফিল করে সুন্দর করে পড়তে পারি, তাহলে সেগুলো আমাদের জন্য বুঝতে এবং একটা অন্য রকমের ভালো লাগা কাজ করবে। এই অধ্যায়টার প্রতি যে তিক্ত অনুভূতি সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো যাই হোক আমরা এখন এক্সাম সেন্ট্রিক পড়বো। অর্থাৎ আমরা বেশি ডিটেইল পড়বো না। আমাদের যতটুকু এক্সামের জন্য দরকার, পরীক্ষার জন্য দরকার আমরা ঠিক ততটুকু পড়বো। ঠিক আছে? তো আমাদের পার্ট ২ এ দেখো তোমরা পার্ট ২ বের করো মেইন বইয়ের। তো মেইন বইয়ের পার্ট ২ বের করলে দেখবা যে এখানে কি হয়? ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানি, ঠিক আছে? ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানি তারা কি করে? তাদের আগমন ঘটে। বাংলায় তাদের আগমন ঘটে। এখানে বাংলা বলতে পুরো গোটা ভারতবর্ষকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো এবং বাণিজ্য বিস্তার করে। তার মানে বিভিন্ন কোম্পানি আসে, এসে তারা এখানে বিজনেস করে এবং তাদের বিজনেসের এক্সপ্যান্ডেশন ঘটায় অর্থাৎ প্রসার ঘটায়। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা দেখা যাক যে ষোড়শ শতক থেকে একে, একে কয়েকটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানি কিন্তু এই দেশে বা হচ্ছে পুরো ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়। তাদের ভিতরে হচ্ছে ডাচ বা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে? এই যে কিছুদিন আগে দেউলিয়া ঘোষণা হলো। হ্যাঁ? তখন কিন্তু একবার হয়েছিল আবার এখন তারা আ দেউলিয়া ঘোষিত হলো। আচ্ছা, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সবই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে কিন্তু ডাচ, ডেনিশ, ব্রিটিশ, ফ্রেঞ্চ এরকম বিভিন্ন নামে কিন্তু তারা সবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা যাই হোক তারপরে কি তাদের প্রধান লক্ষ্য কি? তাদের প্রধান লক্ষ্য এসব কোম্পানির অধিকাংশ লক্ষ্য ছিল কি ভারতবর্ষে বাণিজ্য বিস্তার করা। বুঝতে পারছো? ভারতবর্ষে তারা যে বাণিজ্যর বিশালভাবে প্রসার যাতে করতে পারে সেটাই ছিল তাদের আ মূল লক্ষ্য। তো বাংলার সিল্ক, মিহি কাপড়, মসলা ইউরোপীয়দের প্রধান আকর্ষণ ছিল। ঠিক আছে? তো বাংলায় কিন্তু সিল্ক, মিহি কাপড় এসবের জন্য খুবই বিখ্যাত ছিল, খুবই স্পেশাল ছিল এবং মসলা ঠিক আছে? এজন্য ইউরোপীয়দের প্রধান আকর্ষণ কিন্তু এইসব অঞ্চল ছিল। অর্থাৎ তারা এখান থেকে অনেক কম দামে হয়তো নিয়ে যেত, নিয়ে গিয়ে তাদের দেশে অনেক উচ্চ মূল্যে তারা বিক্রি করত। ঠিক আছে? কিংবা তারা তাদের দেশের বিভিন্ন প্রোডাক্ট আমাদের এই বাংলায় বা ভারতবর্ষে নিয়ে এসে বিক্রি করত। এভাবেই ছিল তাদের বিজনেস আরকি। আচ্ছা, আহ বাংলায় কারখানা ও ব্যবসা। বিদেশি বণিকরা স্থানীয় শাসকদের খাজনা দিয়ে আ বাংলায় বড়, বড় কারখানা ও ফ্যাক্টরি স্থাপন করে। তাহলে আ বিদেশি বণিকরা কিন্তু কি করতো? যারা বিজনেস করতে আসতো, তারা অনেক আ বেশ খাজনা বা বিভিন্ন ধরনের উপহার এসব দিয়ে কি করতো? শাসকদের মানে রাজা বাদশাদের বা স্থানীয় কোনো শাসকদের তারা খাজনা দিয়ে তারা বড়, বড় কারখানা ও ফ্যাক্টরি স্থাপন করত। তারা যেহেতু প্রোডাক্ট এখানেই উৎপন্ন করবে, এখানেই বিক্রি করবে, তাই তো? এই কারণে। তারা বাংলায় ব্যবসা করে প্রচুর মুনাফা অর্জন করে। ১ম এ পর্তুগিজদের প্রভাব থাকলেও পরে ইংরেজদের ভূমিকা বেশি গুরুত্ব হয়ে ওঠে। ১ম এ পর্তুগিজরা আ খুব শক্তভাবে বিচরণ করছিল বা খুব শক্তভাবে তাদের ব্যবসা আ করছিল। কিন্তু তারপরে ইংরেজদের হাতে সেই আ আস্তে, আস্তে কম্পিটিশনে কারা এগিয়ে যায়? ইংরেজরা। ফার্সি, ওলন্দাজ, আ দিনেমাররাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা স্থাপন শুরু করে। শুধু পর্তুগিজ বা ইংরেজ না বরং এখানে ফার্সি, ওলন্দাজ, আ দিনেমারারাও এখানে কিন্তু কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। তো এই যে এই কারণে কিন্তু আমাদের যে বাংলা ভাষা বা হিন্দি বা আমাদের এই উপমহাদেশের ভাষা এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই যে পর্তুগিজ ভাষা বলো, ইংরেজি ভাষা বলো, ফার্সি, ওলন্দাজ হ্যাঁ? এই সকল ভাষার কিন্তু প্রভাব একটা রয়েছে। অর্থাৎ এই সকল ভাষার বিভিন্ন শব্দ কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আমরা ব্যাকরণে সেগুলো কিন্তু আ জানব। ওকে? তো কাশিম বাজারের একটা গুরুত্ব আছে। চলো কাশিম বাজার কি সেটা নিয়ে আমরা একটু দেখি। ফরাসি পর্যটক আ বার্ন আ বার্নিয়ের কত সালে ১৬৬৬ সালে বাংলায় সিল্ক ব্যবসার গুরুত্ব উল্লেখ করেন। ঠিক আছে? সিল্ক ব্যবসা। সিল্কের কিন্তু অনেক প্রোডাক্ট হয়। সিল্কের শাড়ি হয়, সিল্কের পোশাকের কিন্তু অনেক মূল্য। ঠিক আছে? তিনি জানান কাশিম বাজারের সিল্ক ফ্যাক্টরি ছিল অত্যন্ত আ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সিল্কের বিভিন্ন কাপড়-চোপড়ের জন্য আরকি। আচ্ছা, কাশিম বাজারের আম বছরে ২২,০০০ বেল আ সিল্ক উৎপন্ন হতো। ঠিক আছে? এটা একটা পরিমাণ বেল। ঠিক আছে?
আচ্ছা, এ তথ্য থেকে বোঝা যায় বাংলা তখন আন্তর্জাতিক বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো এই যে আমাদের বাংলা, এটা কিন্তু অনেক সমৃদ্ধ ছিল, অনেক উন্নত ছিল প্রোডাকশন এর দিক থেকে তখনও। ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু এতদিনে আ অনেক ধনী দেশ হওয়ার কথা ছিল যদি তারা এভাবে শোষণ করে না নিয়ে যেত। হ্যাঁ? আচ্ছা, কলকাতার উত্থান, কলকাতা চেনো তো, তাই না? পশ্চিম বাংলা। আচ্ছা, জনাব জব চার্নক আ নামক ইংরেজি প্রতিনিধি আ ১৬৯০ সালে কলকাতা, আ সুতানুটি ও গোবিন্দপুরে এই ৩ টি গ্রামে আ কি করে ৳১,২০০ র বিনিময়ে ক্রয় করেন। ঠিক আছে? ৩ টি গ্রাম কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর। এই ৩ টা গ্রাম ৳১,২০০ র বিনিময়ে ক্রয় করেন। তুমি চিন্তা করতে পারছো? গ্রাম কেনে কিন্তু মানে পুরো ৩ টা গ্রাম একেবারে কিনে নেন মাত্র কত টাকায়? ৳১,২০০ য়। আচ্ছা, এখন তোমাদের দেখা যাচ্ছে প্রাইভেট ফি তোমাদেরকে দিতে হয় কি আ এর থেকে ২-৩ গুণ বেশি, তাই না? তার মানে তোমাদের যদি অ্যা ওই সময় যদি এত টাকার মালিক তোমরা যদি থাকতে তাহলে তোমরা কিন্তু ৪-৫ টা গ্রাম বা ইজিলি পুরো দেশেরই মালিক হয়ে যেতে। এভাবে যদি আমরা হিসেব করি, তাই না? ৩ টা গ্রাম, ঠিক আছে? মাত্র ৩ টা গ্রাম কি করে ৳১,২০০ য় কেনে। ঠিক আছে? কে কেনে? জব চার্নক কেনে। ঠিক আছে? কোন গ্রাম কেনে মনে রাখতে হবে এবং কত সালে কেনে? ১৬৯০ সালে। পরবর্তীকালে এই অঞ্চল কলকাতা নামে আ পরিচিত হয়। এই যে এখনকার যে কলকাতা, ঠিক আছে? এই কলকাতায় কিন্তু একসময় কত টাকায় বিক্রি হয়? ৳১,২০০ য় বিক্রি হয়। বাংলায় ইউরোপীয় বাণিজ্য কেন্দ্র। এই সময় বাংলার বিভিন্ন স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে যেমন কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, তারপরে কাশিমবাজার এইগুলা। ঠিক আছে? এইগুলা জায়গায় তাদের মেইন যে বাণিজ্য কেন্দ্রগুলা এগুলা কিন্তু গড়ে ওঠে। ঠিক আছে? তো তাদের বাণিজ্য কেন্দ্র কোথায় গড়ে ওঠে মনে রাখতে হবে কলকাতা, চন্দননগর এবং হচ্ছে আ চুঁচুড়া এবং কাশিমবাজার। কাশিমবাজারের কথা তো আমরা ইতিমধ্যে পড়ে আসলাম, তাই না? ইংরেজদের প্রভাব দেখো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে অন্যান্য ইউরোপীয় শক্তির তুলনায় বেশ বাণিজ্য সুবিধা লাভ করে। অনেকগুলো কোম্পানি কিন্তু ছিল। ঠিক আছে? কিন্তু তাদের ভিতরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই যে ব্রিটিশ, এখানে আমরা ব্রিটিশ ইন্ডিয়ার কোম্পানি মূলত বলছিলাম। এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মূলত বলছিলাম যেটা কিছুদিন আগে কিন্তু দেউলিয়া ঘোষিত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা কি করতো অনেক বেশি বাণিজ্য সুবিধা লাভ করে। তারা বাংলায় কুঠি, কারখানা এমনকি সৈন্য রাখার অধিকার পায়। তো তারা কিন্তু শুধুমাত্র ওই যে কোম্পানি নয় বরং তাদের এক্সট্রা অনেক বেশ কিছু সুযোগ সুবিধা মানে সামরিক সুযোগ সুবিধার কিন্তু আম তারা হচ্ছে অধিকার পায়। যেটা গিয়ে পরবর্তীতে তাদের এখানে এই দেশে যুদ্ধ করার জন্য আ সাহস দেয়। ঠিক আছে? তো কুঠি নির্মাণ করে। তার মানে তাদের যে আ কি কি বলে? কুঠি বলতে তোমার বোঝাই হচ্ছে যেখানে আ সৈন্য সামন্ত রাখা হয় কিংবা তাদের যে ডেরা বলা হয়, আচ্ছা। তো এটা স্থাপন করে কারখানা তো স্থাপন সবাই করে অলমোস্ট। আ তারপরে সৈন্য রাখারও ব্যবস্থা কিন্তু দেয়। তার মানে তাদের যে একটা সামরিক পাওয়ার সেটাও কিন্তু দেয়। আচ্ছা, এই যে এখানেই বলছে যে এর ফলে ব্যবসার আড়ালে তারা রাজনৈতিক ও সামরিক শক্তি বাড়াতে শুরু করে। তার মানে এরা কিন্তু শুধুমাত্র ব্যবসা না বরং ব্যবসার পাশাপাশি রাজনৈতিক এবং সামরিক শক্তি বাড়ায়। তো অন্যান্য যে সকল কোম্পানি তারা শুধুমাত্র কিন্তু ব্যবসার দিকে ফোকাসড ছিলেন বা ছিল। কিন্তু আ এরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা, সেটা কিন্তু রাজনৈতিক। তার মানে তারা রাজা বাদশাদের সাথে তাদের কি একটা সম্পর্ক বজায় রেখে চলার ট্রাই করত। অর্থাৎ তারা আ রাজাদের থেকে সুযোগ সুবিধা তারা দিত এবং তার বিনিময়ে কিছু সুযোগ সুবিধা নিত। এটা হচ্ছে রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠে আ এখানকার স্থানীয় যে সকল শাসক অর্থাৎ রাজা বাদশাদের সাথে এবং সামরিক শক্তি বাড়াতে শুরু করে। তার মানে ওই যে সৈন্য রাখার যে অনুমতি পায়, হ্যাঁ? তো সেটা থেকে তাদের কি সামরিক শক্তি বাড়াতে শুরু করে। তার মানে তারা সৈন্য, তারপরে গোলা-বারুদ, হ্যাঁ? অস্ত্র-শস্ত্র এইগুলা। আচ্ছা, তারপরে কি সম্পদ পাচার দেখো। পলাশী যুদ্ধের আগে মীর জাফর এবং মীর কাসিমের আমলে বাংলায় বিপুল সম্পদ ইংল্যান্ডে আ পাচার হয়। ঠিক আছে? পলাশী যুদ্ধের আগে।
পলাশী যুদ্ধের আগেও হয় আবার মীর জাফর এবং মীর কাসিমের আমল। তার মানে তোমার হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে যে এদের পুতুল বানিয়ে রাখা হয়, সেই টাইমেও কিন্তু বাংলার বিপুল পরিমাণ সম্পদ ইংল্যান্ডে পাচার হয়। অনেক মূল্যবান, মূল্যবান সম্পদ পাচার হয়। যদি সেইসব সম্পদ থাকতো বাংলায় তাহলে অবশ্যই এটা অনেক সমৃদ্ধ থাকতো। ঠিক আছে? আমাদেরকে একেবারে তারা লুটে-পুটে নিয়ে যায়। আচ্ছা। তো এখানে কি, কি আলোচনা করলাম আমরা দেখো ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানিগুলোর প্রতিষ্ঠা। তার মানে কোন, কোন তোমার হচ্ছে কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে আমরা সেগুলোর নাম জানলাম। তোমরাও এগুলোর নাম পড়বে। কেন ইউরোপীয়দের কাছে আকর্ষণীয় ছিল সেটাও তোমরা দেখলে। সিল্কের জন্য, মসলার জন্য বিশেষ করে, তাই না? এই যে মসলা, মসলাটা কিন্তু অনেক, অনেক বেশি আ আকর্ষণীয় ছিল তাদের কাছে। আর সিল্কেরটা তো অবশ্যই ছিল। আচ্ছা বাংলায় বিদেশি বণিকদের স্থাপন। কারখানা তো স্থাপন করাই। সিল্ক ও কাপড় বাণিজ্য বাংলার গুরুত্ব। ঠিক আছে? কাশিম বাজারের সিল্ক শিল্প, হ্যাঁ? তারপরে জব চার্নকের মাধ্যমে কলকাতার উত্থান। তিনি কি করেন? ওই যে ৩ টা গ্রাম কিনে নেন। কিনার পরে ওই ৩ টা গ্রামে মিলেই কি হয়? কলকাতা হয়। ইউরোপীয় বাণিজ্য কেন্দ্র বিস্তার। ঠিক আছে? ইউরোপীয় বাণিজ্য কেন্দ্র বিস্তার। আচ্ছা কোথায়, কোথায় এই বাণিজ্য কেন্দ্রগুলা বলো তো? আমরা কিন্তু পড়ছি কোথায়, কোথায় এই বাণিজ্য কেন্দ্রগুলা। তাই না? ৫ টা থেকে ৬ টা নাম আমরা পড়লাম না? ইংরেজদের বাণিজ্যিক শক্তি থেকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর। তারা বাণিজ্যের উদ্দেশ্যে আসলেও তাদের এই যে বাণিজ্য করার সাথে, সাথে তারা কি রাজনৈতিক শক্তিতে রূপান্তর হয়। স্থানীয় শাসক বা রাজা-বাদশাদের সাথে বিভিন্ন ধরনের ডিল বা চুক্তিতে, ঠিক আছে? বাংলার সম্পদ লুট ও পাচার। বাংলার সম্পদ লুট ও পাচার করে। বিভিন্ন সময়ে তারা কিন্তু বাংলার যত সম্পদ আছে, গুরুত্বপূর্ণ সম্পদ আছে, সবই তারা কি করে? লুট করে, পাচার করে। ঠিক আছে? সোনা, মণি-মাণিক্য যাই বলো না কেন। আ এটা তোমার হচ্ছে পলাশী যুদ্ধের আগেও, পরেও বিভিন্ন সময়ে কিন্তু তারা লুট পাচার কিন্তু করে। তো চলো আমরা এখানে কি দেখলাম? ইউরোপীয় বাণিজ্যের বিস্তারের ধারা দেখলাম অর্থাৎ সমুদ্রপথে ভারত আগমন ঘটে। হ্যাঁ, ইউরোপীয় কোম্পানি প্রতিষ্ঠা হয় দেখলাম। তারপরে ভারতবর্ষে কি হয়? বাণিজ্য প্রতিযোগিতা হয়, হ্যাঁ? তারপর বাংলায় সিল্ক, মিহি কাপড় ও মসলার আগ্রহ কিন্তু বাড়ে। আ বাংলায় যে সকল সিল্ক, মিহি কাপড় আর মসলা উৎপন্ন হয় সেইগুলা, ঠিক আছে? তারপর বাংলায় কি হয়? কারখানা স্থাপন হয় এবং ব্যবসা এবং মুনাফা বৃদ্ধি হয়। এখন এই যে বাংলায় ইংরেজদের প্রভাব বৃদ্ধি কিভাবে হয় দেখো? ইংরেজদের প্রভাব বৃদ্ধি। স্থানীয় শাসকদের কাছ থেকে অনুমতি এবং সুবিধা লাভ করে। ওই যে তোমার সৈন্য সামন্ত রাখার আ সুবিধা কিন্তু পায় যেটার ফলেই তারা কি হয়? সামরিক যে সকল শক্তি সেগুলো বৃদ্ধি করতে সুযোগ পায়। ইংরেজদের ব্যবসায়িক প্রাধান্য বৃদ্ধি পায়। ঠিক আছে? ইংরেজদের ব্যবসায়িক প্রাধান্য বৃদ্ধি পায়। তারপরে কুঠি ও কারখানা নির্মাণ, তারপরে সৈন্য রাখার আ অধিকার লাভ করে। সৈন্য রাখার অধিকার মানে কি? তার মানে ওই যে যে এই কথা বলছি আরকি। তারপরে এতে করে তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায়। তারপরে কি হয়? বাংলার উপর ইংরেজ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ প্রস্তুত হয়। ঠিক আছে? তারপরে দেখো কলকাতার উত্থান কিভাবে হয়? এই যে জব চার্নক তিনি কি করেন? কলকাতা, সু সুতানুটি এবং গোবিন্দপুর এই ৩ টে গ্রাম ক্রয় করেন ১৬৯০ সালে। ঠিক আছে? কত টাকায়? মাত্র ৳১২০০ টাকায়। হ্যাঁ? তো ক্রয় করার পর সেখানে কি হয়? বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। আ শুধু সেখানে না বেশ কয়েকটা বাণিজ্য কেন্দ্র কিন্তু গড়ে ওঠে। কলকাতার গুরুত্ব তখন থেকে বৃদ্ধি পায় এবং ইংরেজদের শক্তির প্রধান ঘাঁটি কিন্তু এখানে তৈরি হয়। ঠিক আছে? আ বাংলার সম্পদ লুটের ধারা দেখো কিভাবে সম্পদ লুট করে। বাংলায় বাণিজ্য বিস্তার। ইংরেজদের বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি। ঠিক আছে? ইংরেজদের বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি পায়। তারা অনেক সুযোগ সুবিধা কিন্তু এখান থেকে পায়। প্রভাবশালী কুঠি ও সামরিক উপস্থিত পলাশীর আগে থেকেই আ প্রভাব বিস্তার। তার মানে পলাশী যুদ্ধের আগে থেকেই কিন্তু আ ইংরেজরা প্রভাব বিস্তার করছিল। পলাশী যুদ্ধের পরে তো অবশ্যই যে পূর্ণ যে ক্ষমতা সেটা তো তারা দখল করেই নেয়। মীর জাফর এবং মীর কাসিমের আমলেও কিন্তু অনেক অর্থ পাচার হয়। অর্থাৎ পলাশী যুদ্ধের পরে, হ্যাঁ? যখন তাদের কাছে শাসনভার যায় তখন। বাংলার অর্থনৈতিক কিন্তু অনেক ক্ষয় হয় এইভাবে। বুঝতে পারছো? পর্যায়ক্রমে কি হয় পরপর এগুলা কিন্তু আমরা আলোচনা করলাম। ওকে। তারপরে দেখো নিচের কোনটি ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানি ছিল না? কোনটি ছিল না? এই যে পাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে সবগুলো আমরা কিন্তু দেখলাম যে বাণিজ্যিক কোম্পানি। ঠিক আছে? তো এখানে কোন, কোন বিষয়গুলো আকর্ষণ ছিল? সিল্ক, মিহি কাপড় এবং মসলা।
তারপরে এখানে কি স্থাপন করে? শিল্প কারখানা এবং ফ্যাক্টরি, ঠিক আছে? ব্যবসার ব্যবসার ক্ষেত্রে ক্রমে কার ভূমিকা ওঠে দেখো ইংরেজরা বেশি ভূমিকা অর্থাৎ নিয়ে নেয়। অর্থাৎ তাদের যে গুরুত্ব ভূমিকা সেটা বেড়ে যায়। ঠিক আছে? জব চার্নক কত সালে এটা? কত সালে তোমার হচ্ছে কলকাতা ক্রয় করেন? এটা হচ্ছে ১৬০০ ১৬৯০ সালে। ওই যে দেখলাম একটু আগে। এই ৩ টি গ্রাম কিনেছিলেন কে? জব চার্নক। ঠিক আছে? কাশিমবাজার কি কারণে বিখ্যাত ছিল? সিল্ক উৎপাদন এবং বাণিজ্যের জন্য। বার্নিয়ার কোন সালে আ বিবরণের কাশিমবাজারের সিল্ক শিল্পের কথা উল্লেখ করেন? ১৬৬৬ সালে। ওই যে আমরা দেখলাম। আচ্ছা, কাশিম বাজার, ঠিক আছে? বাণিজ্য কেন্দ্র। বাংলার ইউরোপীয়দের বাণিজ্য কেন্দ্র। আচ্ছা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন অতিরিক্ত সুবিধা পেয়েছিলেন বলো তো? কুঠির স্থাপন, কারখানা তৈরি এবং সৈন্য রাখার অধিকার কিন্তু তারা পেয়েছিলেন। বাংলার বিপুল সম্পদ ইংল্যান্ডে পাচার হয় বিশেষ করে কার আমলে বলো তো? মীর জাফর এবং মীর কাসিমের আমলে। তার মানে পলাশী যুদ্ধের পরে। অর্থাৎ আমরা যখন পরাধীন হয়ে গেলাম আ ই তোমার হচ্ছে ব্রিটিশদের আন্ডারে, ঠিক আছে? এর পৃষ্ঠার আলোচ্য বিষয় কি ছিল? বাণিজ্যের আড়ালে ইংরেজদের শক্তি বৃদ্ধি কিভাবে করা হয়েছিল সেটা কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে? এখন দেখো পাঠ ২ এ আমরা কি দেখলাম আবার আ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখি। ইউরোপীয়দের ভেতর ডাচ, ডেনিশ, ব্রিটিশ, ফ্রেঞ্চ এই কোম্পানিগুলো ব্যবসা বিস্তার করল। ঠিক আছে? তারপরে সিল্ক, মিহি কাপড় এবং মসলা এইগুলা কিন্তু ইউরোপীয়দের প্রধান আকর্ষণ ছিল। আ বিদেশি বণিকদের স্থানীয় শাসকদের খাজনা দিয়ে বাংলায় কারখানা স্থাপন করেন। তার মানে তারা এদের বিভিন্ন ধরনের উপহার এবং খাজনা-টাজনা দিয়ে তারা এই যে আ এই কারখানা স্থাপনের যে অনুমতি পান তারা। ঠিক আছে? পরে ইংরেজ ব্যবসা সবথেকে বেশি আ প্রভাব বিস্তার করে। ঠিক আছে? ইংরেজ শুধুমাত্র অনেকগুলো ব্যবসা থাকলেও ইংরেজরা স্পেশালি পরে বিশেষ সুযোগ সুবিধা পায় বা এদের যে প্রভাব সেটা আরো আ বিস্তীর্ণ হয়ে যায়। ঠিক আছে? অনেক বেড়ে যায়। ১৬৯০ সালে জব চার্নক কোন গ্রাম কেনেন? কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর গ্রাম ক্রয় করেন। ঠিক আছে? কলকাতা, চন্দননগর এবং চুঁচুড়, কাশিমবাজার ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। তাহলে বাণিজ্য কেন্দ্রগুলো কি? এগুলা তোমাদের মুখস্থ রাখতে হবে। ইংরেজরা কুঠির আ তারপরে হচ্ছে কারখানা এবং সৈন্য রাখার অধিকার পেয়ে বাংলায় কি হয়? শক্তিশালী হয়ে ওঠে। ঠিক আছে? পলাশীর আগে এবং মীর জাফর, মীর কাসিমের আমলে কি হয়? বাংলার সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা। তারপরে দেখো আমরা মনে রাখার মতো কয়েকটা সাল আছে এখানে ১৭৫৭ সালে পলাশী যুদ্ধ হয়। তারপরে গ্রাম কেনেন কত সালে? আম আ জব চার্নক এটা কেনেন হচ্ছে ১৬৯০ সালে। তারপরে ১৬৬৬ সালে কাশিম বাজারে কি হয়? আ বার্নিয়ারের বিবরণে কি হয়? কাশিম বাজারে সিল্ক শিল্প হয়। আচ্ছা। আর ১৪৯৮ সালে ভাস্কো দা গামা কোথায় আসে? ভারত গমন করে। ঠিক আছে? তো এক কথায় আমরা কি প জানলাম এখানে? বাংলায় ইউরোপীয়দের বাণিজ্যিক বিস্তার ধীরে, ধীরে ইংরেজদের অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধির পথ সৃষ্টি করে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই যে সম্পূর্ণ পড়াটা এটার মূল কথা। আ বাণিজ্যিক বিস্তার ধীরে, ধীরে ইংরেজদের অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক শক্তির বৃদ্ধির পথ করে। তো এরপরে আমরা পার্ট ৩ নিয়ে আলোচনা করব।